নমস্কার, আমি ডক্টর সায়ন্তী কর, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স, আশুতোষ কলেজ। নমস্কার, আমি রাজীব সরকার, প্রধান শিক্ষক শ্রী রিডু মাহেশ্বরী পঞ্চায়েত বিদ্যালয় এবং শিক্ষক এনভায়রনমেন্টাল স্টাডিজ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ সেমিস্টার 4 তার নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমরা তোমাদের সাথে আজকে একটা বা দুটো যেরকমই হোক নমুনা প্রশ্নপত্র তোমাদেরকে দেখাবো, এবং এর আগে বিভিন্ন ভিডিওতে তোমরা সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা দেখেছো। বিষয়ভিত্তিক আলোচনা আজকে আমরা যাব না। আমরা মূলত কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন এবং কি ধরনের কোয়েশ্চেনে কতটা কি লিখতে হবে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আমি স্যারকে বলছি শুরু করার জন্য। পরের স্লাইডে যাচ্ছি। ইতিমধ্যেই তোমরা অবশ্যই জেনেছো যে আমাদের মডেল প্রশ্ন ধরনটা কি। এখানে সেমিস্টার 4-এ তোমরা দেখবে দুটো চ্যাপ্টার আছে। প্রথমে পলিউশন চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা পরিবেশ ব্যবস্থাপনা এবং ডিফারেন্ট লস গুলো ওখানে দেওয়া আছে। তো দেখবে প্রশ্নর যে মাপ সেকশন এতে তোমরা পাবে 2 নম্বরের প্রশ্ন। তো 2 নম্বর মানে ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস। তো এখানে সেকশন ওতে দেখবে প্রথম যে প্রশ্নগুলো আছে সেখানে 8x2 মানে 16 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে থেকে তোমাদের প্রথম যে সেকশনের যে চ্যাপ্টার 1 থেকে পলিউশন চ্যাপ্টার থেকে সেখানে 8টি প্রশ্ন থাকবে। সেখানে তোমরা যে কোনো 4টে তোমাদের প্রশ্নের আনসার দিতে হবে, এবং সেম চ্যাপ্টার 2 থেকেও তোমাদের 8টা প্রশ্ন থাকবে, সেখানেও তোমাদের 4টে উত্তর দিতে হবে, এবং প্রতিটি প্রশ্নের মান হবে 2 নম্বর। এবং আরেকটা আছে যেখানে পরবর্তীকালে আমরা ওটাতে আসবো, এই স্লাইডটা মানে একটু স্লাইডটা নিয়ে এগুলো বাংলার ইংলিশ দুটোই করা রয়েছে। এটা একটু হ্যাঁ এরপরেরটা এখানে সেকশন বি তে এখানে 6 মার্কসের কোশ্চেন আছে, মানে ইচ কোশ্চেন ক্যারিজ 6 মার্কস। এখানে কিন্তু কোশ্চেনের ডিভিশন থাকতে পারে 2+4 অথবা 3+3, বা কোনো 6 নম্বরের ডাইরেক্ট প্রশ্ন থাকতে পারে। এখানেও তোমরা পাচ্ছ যে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে প্রথমে যে চ্যাপ্টার থেকে তোমরা 4টে প্রশ্ন পাবে, সেখান থেকে 2টোর উত্তর দিতে হবে, এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকেও তোমরা 4টে প্রশ্ন পাবে, সেখান থেকেও 2টো উত্তর দিতে হবে। এই হলো মোটামুটি 40 নম্বরের যে ডিভিশন, সেটা তোমাদের সামনে রাখা হলো। আশা করি তোমরা আগামী দিনের পরীক্ষায় এইভাবেই নিজেদেরকে তৈরি করেছো। তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেকশন এ আর বি আমরা এখানে প্রশ্ন ওয়াইজ তোমাদেরকে বলবো। স্যার যেটা একদম সেকশন এ বি করে তোমাদের বোঝালেন, এবং আমরা তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংলিশ দুটো বিষয় নিয়ে দুটোকে নিয়েই আলোচনাটা রেখেছি। নমুনা প্রশ্নপত্র যেটা তোমাদেরকে প্রথমেই বললাম এবং স্যার খুব ডিটেলে বললেন, তাহলে তোমাদের কিন্তু সেক্ষেত্রে দুটো চ্যাপ্টারই ভালো করে পড়তে হচ্ছে, কারণ তোমাদের যে অপশনটা থাকছে মানে সেকশন এর আন্ডারে যে 1 আর 2 এর মধ্যে যে অপশনস গুলো থাকছে সেটাই কিন্তু দুটো চ্যাপ্টারই তোমাদের কভার করছে। মানে 4টে প্রশ্ন তোমাদের প্রথম চ্যাপ্টারে আর 4টে প্রশ্ন তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে। ঠিক সেম ওয়েতে স্যার খুব ভালো করে বললেন যে সেকশন বির ক্ষেত্রেও কিন্তু 3 আর 4 দুটোর মেইন কোয়েশ্চেন্স, তার আন্ডারেও তোমাদের কিন্তু সেখানেও দুটো প্রশ্ন চ্যাপ্টার 1-এ আর দুটো প্রশ্ন তোমাদের চ্যাপ্টার 2-তে। তাহলে স্যার আমরা একটুখানি এই টপিক গুলোকে নিয়ে, মানে টপিক তো না ঠিক, আমরা প্রশ্নগুলো কি ধরনের আলোচনা করি। তাহলে প্রথম দেখো, আমরা এখানে প্রথম চ্যাপ্টারে একদম আলোচনা করছি। সেখানে প্রথম 4টে প্রশ্ন যেটা রয়েছে তোমাদের টোটাল এখানে 8টা প্রশ্ন থাকবে। 8টার মধ্যে যে কোনো 4টে করতে হবে এবং প্রত্যেকটার জন্য 2 মার্কস করে। তাহলে টোটাল হচ্ছে তোমার এই মানে এখানে 8টা কোয়েশ্চেন, তারপরে তোমার হচ্ছে আবার 8টা কোয়েশ্চেন, 4টে কোয়েশ্চেন থাকবে, টোটাল 8টা কোয়েশ্চেন। তার মানে এখানে টোটাল থাকবে হচ্ছে 16 মার্কস, তাই তো স্যার? আচ্ছা, তাহলে আর এই টোটাল তোমার 40 মার্কসের জন্য তোমরা সময় পাচ্ছ 2 ঘন্টা। তাহলে তোমরা সেভাবে নিশ্চয়ই সময় ভাগ করে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেবে, এবং আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু সেই জায়গাটাতেই
সে আমরা কিন্তু কোনো সাবজেক্টে কোনো আনসারে খুব বেশি জেনে ফেললেও সেটা খুব বেশি লিখবো না। আমাদের টু দি পয়েন্ট আনসার করতে হবে, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এবং যতটুকু চাইছে ততটুকুই বলতে হবে। আমরা কিন্তু অবাঞ্ছিত কিছু জিনিস লিখে দিলাম, আমরা টপিকটা জানি বলে 2 নম্বরের জন্য গাদাগুচ্ছের 3 পাতা লিখে দিলাম, সেটা কিন্তু করলে চলবে না। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমাদের পুরো সময় হচ্ছে 2 ঘন্টা, এবং সেক্ষেত্রে তোমরা একটা হিসাবও করে নিতে পারো যে 120 মিনিটের জন্য প্রত্যেকটা নম্বরের জন্য তোমার কত নাম্বার কত মিনিট করে বরাদ্দ, সেই হিসেবে তোমরা লিখবে। তো আমি প্রথম যেটা দিয়ে শুরু করছি স্যার, প্রথম দেখুন যেটা রয়েছে মানব স্বাস্থ্যের ওপর ওজোন স্তর হ্রাসের 2টি প্রভাব উল্লেখ করো। এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 2টি প্রভাব, এবং সেখানে তোমাদের আমরা আবার বলেছি, আমরা প্রথমেই আলোচনা করেছি, আমরা কিন্তু এখানে টপিক নিয়ে ডিসকাশন করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমরা কিভাবে আনসার গুলোকে সাজাবে। তো 2টি প্রভাব যখন আছে তোমরা চেষ্টা করবে তার সিগনিফিকেন্ট দুটো প্রভাবকে বা ইম্প্যাক্টকে আলোচনা করার জন্য। আমি সাথে সাথে ইংলিশ কোয়েশ্চেন্সটাও বলতে থাকছি। মেনশন 2 এফেক্টস অফ ওজোন লেয়ার ডিপ্লিশন অন হিউম্যান হেলথ। তাহলে এখানে কিন্তু দুটোকে হাইলাইট করা রয়েছে, এবং 2 মার্কসের দুটোই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খুব সিগনিফিকেন্ট পয়েন্টটাকে আইডেন্টিফাই করে লিখতে হবে, তাই তো স্যার? অবশ্যই, যদি এখানে 2টি প্রভাব এখানে যেমন দুটো মেনশন করে দেওয়া হয়েছে, অতএব তোমাদের কাছে এক্স্যাক্টলি দুটো প্রভাবের কথাই বলা হচ্ছে। একদম। যদি মেনশন করা না থাকে তখন কি করবে প্রশ্নপত্রে? কারণ প্রতিটি প্রশ্নের মান এখানে 2 নম্বর করে। তোমরা যদি সেই প্রশ্নপত্রে যদি দেখো এই ধরনের কোনো প্রশ্ন আসছে, তাহলে তোমরা 4টে পয়েন্টও দিতে পারো ওখানে, তাহলে প্রত্যেকটা যদি ওদের মেনশন না থাকে, যদি মেনশন না থাকে। যেমন ধরে নাও এই ওজোন স্তর হ্রাসের 2টি প্রভাব মানব স্বাস্থ্যের উপরে। তোমরা এটা জানো যে ইউভি রেস অ্যাকচুয়ালি অতিবেগুনি রশ্মির দ্বারা যে চোখের ক্যাটারাক্ট বা ত্বকের ক্যান্সার, বনক্ষমতার হ্রাস, এগুলো আছে, এই জড়িয়ে আছে। তোমরা এই পয়েন্টগুলো লিখবে, বন্ধ্যত্ব, এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো। এবারে দেখো আমি দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আসছি। কৃষিক্ষেত্রজাত বৃষ্টির জলবাহিত বর্জ্য কিভাবে জলদূষণ ঘটায় তা লেখো। এখানে দেখো এটা এগ্রিকালচারাল রান অফ। আমরা যেখানে পেস্টিসাইডস গুলো ইউজ করা হয়, ফসফেট জাতীয় সার ইউজ করা হয়, সেগুলো কিন্তু জলবাহিত হয়ে রিভার সিস্টেম বা আমাদের যে পুকুরের সিস্টেমের মধ্যে চলে যায়। এবং তোমরা জানো এটা বেসিক্যালি ইউট্রফিকেশনের উপরে একটা প্রশ্ন, সেটা একটুখানি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ওই বিষয়টাই লিখতে হবে, কি করে অ্যালগাল ব্লুম গুলো বাড়ে এবং সেখানে অক্সিজেনের ডিপ্লিশন ঘটে। এবারে দেখো মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায়। এটা খুবই সহজ প্রশ্ন, এখানেও দেখো তোমাদের 2টি উপায় দেওয়া হয়েছে। যেমন বর্জ্য যেগুলো আছে, বর্জ্য ব্যবস্থাপনা, সেগুলোকে রাসায়নিকের জায়গায় যদি আমরা জৈব সার ইউজ করি তাহলে কিন্তু মৃত্তিকা দূষণ কম হয়। এই ধরনের তোমরা তোমাদের যে পয়েন্টগুলো পড়েছো সেখানে একদম স্পেসিফিক অ্যান্সার দেবে। আমি চতুর্থ প্রশ্নটাই যাচ্ছি। শব্দ পরিচিত শ্রবণ শক্তি হ্রাস, এটা NIHL বলা হয় একে। এখানে দেখো হিয়ারিং লসের তো অনেক কারণ আছে, বায়োলজিক্যাল কারণ থাকতে পারে, এখানে কিন্তু শব্দ দূষণজনিত। এটা কিন্তু মনে রাখবে যে এক্ষেত্রে যে তোমার শ্রবণ যে নষ্ট হয় সেটা কিন্তু পার্মানেন্ট এবং এটা ইরিভার্সিবল। যদি কখনো হঠাৎ কোনো বিস্ফোরণজনিত শব্দ হয়, সেক্ষেত্রে যে আমাদের যে ককলিয়া আছে, কানের অন্তর্কর্ণের যে ককলিয়া, সেখানে কিন্তু হেয়ার মধ্যে তার অবনতি ঘটে, যার জন্য হিয়ারিং লস হয়। আবার অনেক দিন ধরে যদি খুব নয়েজিস প্লেসে থাকা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের হিয়ারিং লস ঘটে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো ইতিমধ্যে পড়েছো, আরেকবার জ্বালিয়ে নেবে। আমি পরবর্তীকালে আসছি। এবার তেজস্ক্রিয় দূষণের 2টি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো। এখানে রেডিও অ্যাক্টিভ পলিউশনের কথা বলা হচ্ছে, যেখানে অ্যান্থ্রোপোজেনিক মানে মানুষের দ্বারা। তো সেক্ষেত্রে যেমন আমাদের পারমাণবিক চুল্লি যে আছে সেখান থেকেও হতে পারে, বা যেখানে অ্যাটমিক মানে বোম বা যেগুলো তোমরা জানো, সেক্ষেত্রেও এই তেজস্ক্রিয়তা আসতে পারে। 2টি জলবাহিত রোগের নাম উল্লেখ এবং তাদের প্রাদুর্ভাবের কারণ। তোমরা বিভিন্ন জলবাহিত রোগের ইতিমধ্যেই পড়েছো, যেমন কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি। সেগুলোর তোমরা নাম উল্লেখ করবে এবং তাদের যে আউটব্রেক
যে প্রাদুর্ভাবের কারণগুলো তোমরা দিতে পারো। নমামি গঙ্গে কর্মসূচি, এটা জানো যে গঙ্গা অ্যাকশন প্ল্যান আগে নাম ছিল, এখন এটা নমামি গঙ্গে হিসেবে করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য কি? গঙ্গার জলকে দূষণ রহিত করা, যাতে গঙ্গার যে জীববৈচিত্র্য আছে সেটা আমরা এবং সংরক্ষণ করতে এখানে পারি। একটা বিষয় আমি একটু অ্যাড বলতে করি, পারি। সেটা হচ্ছে যে যখন তোমরা এই ধরনের কিছু টার্ম দেবে, কর্মসূচিটা পাবে, তোমরা ইয়ারটা মেনশন করার চেষ্টা করো যে হুম, কবে থেকে এসছে। মানে সেটা হয়তো তোমাদের কাছে সরাসরি চাইনি, হুম, কিন্তু একটা কর্মসূচির উদ্দেশ্য লিখতে গেলে সেই কর্মসূচিটা কবে এসছে তার একটা ইন্ট্রোডাকশন কিন্তু থাকবে, ওই বিষয়টা কবে ইন্ট্রোডিউসড হয়েছে সেই ইয়ারটা, তাই তো স্যার? ওটা হুম, যদি হুম, ওটাকে মেনশন না করে তাহলে একটা মানে যারা আমরা খাতা দেখার সাথে যুক্ত থাকবো তাদের কাছে একটা স্পষ্ট ধারণা যাবে যে বিষয়টি ছাত্রছাত্রীরা সঠিকভাবে জানে। হুম। হ্যাঁ স্যার, পরে। এবারে ভারতে বাস্তবিত দুটি সিডিএফ প্রকল্পের নাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে, 3-4টে দেওয়া আছে, সেখান থেকে যে কোনো দুটি প্রকল্পের নাম লিখলে হবে ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবার আমি ম্যাডামকে বলছি যে এরপরে হ্যাঁ, হ্যাঁ। করা আমরা এরপরে জাস্ট ওদের, যারা তো এখানে অনেক আমাদের স্টুডেন্টস রয়েছে যারা ইংলিশে পড়ে, এই স্যার যে বিষয়গুলি বললেন সেই জায়গাটি একটুখানি আলোচনা করে দিই। ফার্স্ট হচ্ছে মেনশন টু এফেক্টস অফ ওজোন লেয়ার ডিপ্লিশন অন হিউম্যান হেলথ, অ্যাজ স্যার মেনশনড দ্যাট you have to identify main two causes of the ozone layer depletions on human health and you have to write down it. সেই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট ভাবে তোমরা এই significant, but I have already mentioned. And the second one was the how does agricultural runoff cause water pollutions? So sir has already mentioned the eutrophication part. সেই জায়গাটাকে তোমাদের হাইলাইট করতে হবে and you have to elaborate that part. We are mentioning again and again, just try to make it short because it is only for 2 marks. তোমাদের কিন্তু এই জায়গাটাকে খুব স্পেসিফিক ভাবে মাথায় রাখতে হবে যে 2 নম্বরে আমরা কতটা লিখবো, 4 নম্বরে আমরা কতটা লিখবো। এই জন্য যখন যে কোনো বিষয়ে তোমরা পড়বে সে বিষয়ের যে কোর জায়গাটা, যেটা সিগনিফিকেন্ট জায়গাটা, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে নাও, বিকজ ওয়েন ইট ইজ ফর 2 মার্কস তখন কিন্তু আমরা সেই জায়গাটা হাইলাইট করবো। তো এগেইন আই এম জাস্ট গোয়িং থ্রু দ্য পার্টস। এখানে হচ্ছে ডিসকাস 2 মেথডস অফ দি সয়েল পলিউশন কন্ট্রোল। এগেইন এখানে দুটো মেথডকে তোমরা মেনশন করবে। হোয়াট ইজ নয়েজ ইনডিউস হিয়ারিং লস, NIHL, that is also mentioned by us, যেখানেও কিন্তু তোমরা সেই বিষয়টি কি সেটার একটা সংক্ষিপ্ত ভাবে তোমরা বলবে। তোমরা নয়েজ পলিউশন পড়েছো, সেই জায়গা থেকে তোমরা এই টার্মিনোলজি গুলো জানো। Mention 2 anthropogenic means man-made causes of radioactive pollutions. সেই জায়গাতেও কিন্তু তোমরা দুটো বা anthropogenic source কে মেনশন করছো। আচ্ছা, write the names of the 2 waterborne diseases and mention the causes behind their outbreak. সেই জায়গাটা এই যে waterborne disease যখন তোমরা লিখছো, when you are mentioning, it's for both, মানে যারাই যে মিডিয়ামেই তোমরা লেখো না কেন, দুটো নাম লিখলে কজ বিহাইন্ড যখন লিখছো, কজেটিভ অর্গানিজমস যেটা থাকছে, ইউ ট্রাই টু মেনশন দ্য সাইন্টিফিক নেম অফ ইট, এবং সেই জায়গায় যে বিষয়টি তোমাদের খুব সচেতন ভাবে খেয়াল রাখতে হবে যে সাইন্টিফিক নেমের ক্ষেত্রে কিন্তু আন্ডারলাইন করাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে জেনাস এবং স্পিসিসের নাম কোনটা, কোন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, কোন ক্ষেত্রে সেটা পরের স্পিসিসের ক্ষেত্রে সেটা মানে ক্যাপিটালে হচ্ছে না, সেই জায়গাটা মানে তোমরা সাইন্টিফিক নেমটা যেন ঠিকভাবে লিখবে। আর মানে যদি কোনো কারণে ইউ ক্যানট রিমেম্বার দ্য স্পিসিস নেম, এরকম তো হতেও পারে যে তোমরা স্পিসিসটা মনে করতে পারছো না, জাস্ট ট্রাই টু রাইট SP, তোমরা জেনাসটা ঠিক করে লেখো বাট আন্ডারলাইন করো। তো স্যার সেক্ষেত্রেও বোধহয় ওদের মানে যদি ওদের ফুল মার্কসটা জেনাস এবং স্পিসিস দুটো লিখলেই সেক্ষেত্রে ওরা পাবে, কিন্তু আমার মনে হয় যে ওটা অনেক ক্ষেত্রে আন্ডারলাইন করতে ভুলে যায়, তো সেক্ষেত্রে একটা মার্কস কাটার ব্যাপার থেকে থাকে। Write the objectives of the Namami Gange program. এখানেও স্যার অলরেডি told you the main objectives তোমাদের লিখতে হবে, which was the Ganga action plan previously, but you have to focus on Namami Gange. So you have to mention when it has been started, that is 2014. So 2014 will be highlighted in your part, because if you don't know when it is started, we predict that you cannot explain the objective.
ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু তোমাদের একটু ক্লিয়ার ভিশন থাকতে হবে। মেনশন দ্য নেমস অফ দি 2 CDM, that is Clean Development Mechanism project implemented in India. That is very straight questions, তো সেটাও তোমরা অলরেডি পড়েছো, সেখান থেকে আসবে। স্যার আমরা নেক্সটটায় যাই। হুম। হ্যাঁ। এটাও এই সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্ন এগুলো। হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার চ্যাপ্টার। থেকে এখানেও দেখছো যে 8টা প্রশ্ন আছে, এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 2 নম্বর করে। দেখো, পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করব। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, এবং জানো যে এখন যে পলিউশন কম করতে গেলে যে আমাদের যে প্রয়োজন, যে পরিবেশকে বাঁচাতে গেলে তার একটা ম্যানেজমেন্ট থাকা দরকার, যে কিভাবে আমরা বর্জ্য কম করতে পারি, কিভাবে আমরা এমিশনস গুলো কম করতে পারি, সেই কথাই এখানে তোমরা লিখবে। কেন প্রয়োজনীয় সেটা লিখবে, খুব সংক্ষেপে লিখবে। আর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত 2টি কৌশল, কম্পোস্টিং এবং পৃথকীকরণ বলতে কি বোঝো? দেখো, এখানে 2টো পার্ট আছে। কম্পোস্টিং, যেগুলো ডিগ্রেডেবল বর্জ্য আছে সেগুলো দিয়ে আমরা জৈব সার তৈরি করা, এটাকে কম্পোস্টিং এর মধ্যে পড়ে। পৃথকীকরণ, যেটা সেগ্রিগেশন, বায়োডিগ্রেডেবল অ্যান্ড ডিগ্রেডেবল যে দ্রব্য বর্জ্যগুলো আছে সেগুলোকে সেগ্রিগেট করা, সেটা তোমরা প্রত্যেকটা এই 2টো লিখলে 1 নম্বর করে থাকবে এটাতে। তো সেক্ষেত্রে তোমরা এটা খুবই সংক্ষেপে লিখবে। 4R ব্যবস্থাপনা, জানো যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে 4টে আর আছে সেটা তোমরা এখানে লিখবে। যেমন ধরে নাও, তোমরা যেটা বলতে চাইছি যে রিফিউজ আছে, রিডিউস আছে, তারপরে রিইউজ আছে এবং রিসাইকেল এটা আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে, ওরা কি 4R এর ক্ষেত্রে হ্যাঁ। ওরা কি প্রত্যেকটা আর কে একটু একটু করে ব্যাখ্যা করবে? প্রত্যেকটা হ্যাঁ, আরকেই সেইটাও নিয়ে ওরা অনেক সময় ব্যাখ্যা বলে। না হলে প্রত্যেকটি আর কি কি সেটা এরা এখানে, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা আর মানে আমি যদি 4টে আর এর ক্ষেত্রে হাফ মার্কস করে রাখবো, এটা উল্লেখ করতে হবে, জাস্ট 1 লাইন লেখা একদম। এই আরগুলো কি। মানে এখানে কিন্তু খুব একটা এক্সাম্পল, বা এটা যদি ব্যাখ্যার ফর্মে যদি বড় প্রশ্নে আসে তখন কিন্তু এক্সাম্পল দিতে হবে। এখন তো 4R এর থেকেও আরো আর হয়ে গেছে, কারণ আমরা যখন বলি যে রিফিউজ করার আগে একটা রিথিঙ্ক করার ব্যাপার আছে। একদম একদম 7R এ আমরা চলে কারণ গেছি। আমরা যখনই কোনো বস্তু ব্যবহার করব, সেটা দেখতে হবে যে তার আলটিমেট ফেট কি। তার আলটিমেট ফেট যদি পরিবেশ বান্ধব না হয়, তখন কিন্তু অলওয়েজ গট টু সে নো, না এটা আমরা ব্যবহার করব না। তো এই বিষয়গুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন ইনফ্যাক্ট, সেই জন্য এখানে কিন্তু খুব সংক্ষেপে 4টে উল্লেখ করা, 4টে আর উল্লেখ করা এবং 1 লাইন করে লেখা। মানে অনেকে ওরা কি করে, ওদের প্রশ্ন থাকে শুধু আর গুলো মেনশন করে ছেড়ে দেয়, সেটা না করাই বরঞ্চ ভালো, ওরা একটা লাইন করে এখানে লিখে। যে মানে আমি বলতে চাইছি যে রিইউজ আর রিসাইকেলের মধ্যে যেটা একটা কমন মিস্টেক করে থাকে, রিসাইকেলের ক্ষেত্রে একটা সম্পূর্ণ নতুন দ্রব্য করা হয় বর্জ্য থেকে, যেগুলো নিয়ে। আর রিইউজ হচ্ছে, যেমন আমি একটা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করছি, এটাকে বারবার ব্যবহার করছি, বারবার বাজারে গিয়ে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসছি না। তো সেক্ষেত্রে একই একটা পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার, এটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে এই 4টে কিন্তু স্পষ্টভাবে লিখতে হবে। একদম। ব্যাঘ্র প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য কি ছিল? এটা খুব সিম্পল, যে একটা সিম্পল বাঘের সংরক্ষণটা হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। কারণ ভারতবর্ষ কেন, পৃথিবীতে অনেক জায়গাতে বাঘের মানে সংখ্যা স্যার কমে গেছে। ওইটাই ওদেরকে যে কারণটাও এখানে কারণটাও একটুখানি এখানে লিখতে দিতে হবে, হবে, কারণ 2 নম্বর কারণ না থাকলে তার উদ্দেশ্য বোঝা যায় না। সেই বিষয়গুলো একটু লিখতে হবে। আচ্ছা, দূষণকারীর ক্ষতিকরণ প্রদান নীতিটি উল্লেখ করো। এখানে বিষয়টা হচ্ছে, এটা একটা এমন নীতি যেখানে যে দূষণ করবে তাকেই তার ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করছি সেগুলো সবসময় পরিবেশ বান্ধব নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরাই হয়তো দূষণকারী, কিন্তু তার ক্ষতিপূরণটা তাকেই দিতে হবে। বনসৃজন করতে পারে, যেভাবে দূষণকে কমানো যেতে পারে, সেখানে এই হচ্ছে সেই প্রিন্সিপালটি। এই কি তোমরা এখানে দেখবে পরিষ্কার করে 2-3 লাইনের এটা আনসার আছে, এটা তোমরা নীতিটি উল্লেখ করবে। ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব কি? এটা জানো? এটার গুরুত্বটা জানতে গেলে আমাদের
জৈব বৈচিত্র্যের যে হ্রাসের কারণগুলো জানতে হবে, এবং সেখান থেকেই তোমরা গুরুত্বগুলো বার করতে পারবে যে জৈব বৈচিত্র্য আমাদের সার্ভাইভালের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়। সেখান থেকে তোমরা এর উত্তরটা করতে পারবে। ভারতীয় বন আইনের 1927 এর মুখ্য যে বিষয়বস্তুগুলি কি ছিল, এটা অনেক পুরনো একটা আইন। সেখানে প্রথম কথা হচ্ছে বন সংরক্ষণ, বনের সংরক্ষণ। কারণ তোমরা জানো ডিফরেস্টেশন একটা আমাদের সিভিলাইজেশনের সঙ্গে সঙ্গে ডিফরেস্টেশন চলেছে, এবং বনকে নিজের প্রাথমিক অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাওয়া এটা একটা উদ্দেশ্য ছিল এখানে। তো সেই জন্য প্রধানত বন সংরক্ষণ এবং বনের যে জন্তু জানোয়ার আছে তাদের সংরক্ষণ, তারা যাতে পরিবেশ বান্ধব বা সেই উপযুক্ত পরিবেশে থাকতে পারে, সেই মুখ্য বিষয়বস্তু। এটা কিন্তু খুব এলাবোরেট একটা আনসার হতে পারে, কিন্তু এখানে জাস্ট খালি প্রধান বিষয়বস্তুগুলোই দিতে হবে। শব্দ দূষণ নিয়মাবলী 2002, নীরবতা অঞ্চল, সাইলেন্স জোন, যেগুলো আমরা হাসপাতাল, বিশেষ করে হসপিটালের কথা উল্লেখ করে থাকি, সেখানে কত ডেসিবেল অবধি এখানে লিমিটেশন, সেগুলো তোমরা ইতিমধ্যেই পড়েছো। বিভিন্ন ক্ষেত্রে দেখবে রেসিডেন্সিয়াল জোন হোক বা সাইলেন্স, বিভিন্ন জায়গায় কিন্তু ডেসিবেলটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নীরবতা অঞ্চলের নিয়ম অনুযায়ী তোমরা এটা খুব 2 নম্বরের মতন লিখবে। নেক্সট, এটার এগুলো কি আমি বলে দেবো? হ্যাঁ বলতে পারি। তাহলে এখানে স্যার যেগুলো বললেন আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি। ব্রিফলি ডিসকাস ওয়াই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইজ নেসেসারি। স্যার অলরেডি বলে দিয়েছেন, সেই বিষয়টিকে একদম মুখ্য জায়গাটা তোমরা হাইলাইট করবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই 2 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, সেখানে কম্পোস্টিং এবং সেগ্রিগেশনস কে মেনশনস করা রয়েছে, তাই জন্য তোমরা কম্পোস্টিং আর সেগ্রিগেশন ব্যাপারটাকেই লিখছো, ইউ আর অ্যাকচুয়ালি ইলাবোরেটিং ইট। ওয়াটার 4R ম্যানেজমেন্ট, সেটাও আমরা ইলাবোরেটলি ডিসকাস করেছি। সেখানে কিন্তু আমরা উই আর অ্যাকচুয়ালি মেনশনিং আ সিঙ্গেল লাইন ফর ইচ আর, সেই জায়গাটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবে যে শুধু ডোন্ট ট্রাই টু মেনশনস দ্য ফুল ফর্ম অফ দিস 4R, at least one single line we expect from you. What are the main objectives behind the implementation of the project Tiger? সেখানেও সেই জায়গাটা উঠে আসছে যে যেখানে we are trying to mention the objectives and as well as why we are actually making this happen, why project Tiger, সেটাকে একটুখানি মেনশনস করছো। State polluter pay principle, sir has already mentioned, you just elaborate the term, you can actually cite some example on this, যে we are having some polluter pay principle like বিভিন্ন আমরা ফাইন করে থাকি বিভিন্ন ফর পলিউশনের জন্য, উই মেক সাম ফাইন, সেই জায়গাটা তোমরা এক্সাম্পল হিসেবে সাইট করতে পারো। What is the significance of the India's Biological Diversity Act 2002? Sir has already mentioned যে এখানে there is many things to write on this act, but try to find out the significance in aspect to biodiversity conservation, সেই জায়গাটা you try to highlight. What are the main features of the Indian Forest Act 1927? This is one of the oldest act. সেখানেও main features টা তোমরা পড়েছো, just highlight the points. And the last one, according to the noise pollutions regulation and control rules 2002, what is meant by a silence zone? So whenever you are mentioning the silence zone, you mention the zone which is actually has been identified as the zone and the meters. Generally কিছু particular দূরত্ব থাকে, some meters are mentioned in the definitions and as well as the noise level. তো তোমরা তিনটে জিনিসকে এখানে হাইলাইট করবে। ফার্স্টলি দ্য জোনটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করছি, বাই সাম এরিয়া, বাই হাইলাইটিং সাম এরিয়া, আর কোন জায়গাগুলোকে আমরা বলছি লাইক স্কুল, হসপিটাল, দিস ইজ মানে সেই জায়গাটা তোমরা বলছো, অ্যান্ড দ্য নয়েজ লেভেল অ্যাজ ওয়েল, যে কত ডেসিবেলের মধ্যে থাকা উচিত। সো ইউ ক্যান ব্রেক দ্য কোয়েশ্চেন্স ইন ইউর ওয়ে and you can find actually the answer, you will find the answer. তো এগুলো মোটামুটি আমরা ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আমরা দুটো পার্টেই প্রথম সেকশনসটা আমরা বললাম। এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন, এইভাবে তোমরা পেতে থাকবে। And for the section 2, section B,
এইখানে যেটা রয়েছে সেকশন বি এর ক্ষেত্রে ওদের যেটা থাকবে প্রথম যে পার্টটা মানে কোয়েশ্চেন নাম্বার 3 যে নিম্নলিখিত দুটি প্রশ্নের উত্তর থাকবে, সেখানে ওরা 4টি করে প্রশ্ন পাবে স্যার, 4টি করে প্রশ্ন থাকবে। হ্যাঁ, এবং সেকশন 4 এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ স্যার, এটা চ্যাপ্টার 1 থেকে 3 নম্বরের প্রশ্নটা চ্যাপ্টার 1 থেকে 4টে প্রশ্ন থাকবে এবং সেখানে তোমাদের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো যে মার্কস ডিভিশন গুলো এখানে 2+4 আছে, এটা কিন্তু 3+3 বা টোটাল 6ও হতে পারে। একদম সেই অনুযায়ী তোমরা উত্তরগুলো লিখবে। যেমন প্রথম একটা স্টেট কাট প্রশ্ন যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি কি। আমরা গ্রিন হাউস গ্যাসগুলো সম্বন্ধে তোমরা অনেক আগে থেকেই জানো, এবং জলবায়ু পরিবর্তন এদের ভূমিকা। জলবায়ু পরিবর্তনের ভূমিকা যেমন তোমরা জানো যে গ্লেসিয়ার্স এর মেল্টিং আছে, সি লেভেলের উপরে উচ্চতা বৃদ্ধি, এই ধরনের জিনিসগুলো তোমরা ওখানে আলোচনা করবে। এই যার পক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাবটাও এখানে একটু তোমরা আলোচনা করবে। তো তারপরের যেটা আছে ভূগর্ভস্থ জল দূষণ কিভাবে রোধ করা যায়। দেখো, ভূগর্ভস্থ জল দূষণের ক্ষেত্রে যে কারণটাকে জানতে হবে যে কেন ভূগর্ভস্থ জল দূষণ হয়। সেখানে তোমরা জানো যে আমাদের যে নিষ্কাশন যে প্রণালী সেটা হতে পারে, এবং বিভিন্ন রাসায়নিক যে আমরা ইউজ করে থাকি সেগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটারে গিয়ে মিশে, পেস্টিসাইড হতে পারে, হাউস হোল্ড ম্যাটেরিয়ালস হতে পারে, বা নিজেদের অফিসের ক্ষেত্রে যারা আমরা কর্মক্ষেত্রে থাকি সেখান থেকেও হতে পারে। তো এই কারণ তখন তার মানে কি, যখন আমি কারণটা জানবো তাহলে তার যে রুট কজ সেটাকে আমরা রোধ করতে পারবো। অতএব কি একটা সেপটিক ব্যবস্থা এবং কীটনাশকের কম ব্যবহার করা, এবং বৃষ্টির জলকে কিভাবে ধরে রেখে ভূগর্ভস্থ জলের, যেটা আমরা রেইন ওয়াটার হারভেস্টিং বলি, এই ধরনের বিভিন্ন মেথড গুলো আছে, সেগুলো কিন্তু একটু আলোচনা করবে। এটা অনলি 2 মার্কস আছে, খুব বেশি এখানেও লেখার দরকার নেই। তেজস্ক্রিয় দূষণের যে প্রভাবগুলো আছে, তেজস্ক্রিয় দূষণের প্রভাব মানে ইফেক্টস অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন। এখানে রেডিও অ্যাক্টিভ পলিউশন যখন হচ্ছে তাহলে আমরা সেটা জেনেটিক্যাল ডিসঅর্ডারস গুলো ওখানে লিখতে পারি, এবং এবং তার যে শর্ট টার্ম এবং লং টার্ম বিষয়গুলো ওখানে লিখতে পারি, এবং বিভিন্ন যেমন বন্ধ্যত্ব থেকে শুরু করে বিভিন্ন ডিসঅর্ডারস আছে, যেহেতু এটা ডিএনএ লেভেলে এটা এফেক্ট হয়, সেই প্রভাবগুলো তোমরা এখানে আলোচনা করবে। তার সঙ্গে বায়োডাইভার্সিটির হ্রাসপ্রাপ্ত হয়, কারণ অবভিয়াসলি যখন এটা অর্গানিজমের উপরে এফেক্ট পড়ে তখন বায়োডাইভার্সিটিও কিন্তু বিঘ্নিত হয়, এবং যে পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হয়। তো সেই এখানে তোমরা 4টে পয়েন্ট যদি লিখতে পারো তাহলে এটা ফুল মার্কসই পাবে। তো এবারে দেখো তৃতীয় যে প্রশ্নটা আছে, ভারী ধাতু দ্বারা কিভাবে মৃত্তিকা দূষণ হয়। এখানে হেভি মেটালস এর কথা বলা হয়েছে। তো হেভি মেটালস এর মধ্যে আমরা যেগুলো আপাতত পড়ে থাকি, যেগুলো হচ্ছে লেড আছে, যেমন সীসা আছে, ক্যাডমিয়াম আছে, তারপরে তোমার পারদ আছে। তো এই হেভি মেটাল গুলো দ্বারা মৃত্তিকা দূষণ কিভাবে হয়, যেগুলো আমরা যে ইউজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে হোক বা কৃষি ক্ষেত্রে হোক, সেগুলো কি হয়, সেগুলো জলের দ্বারা বাহিত হয়ে সে আমাদের ফুড চেনে কিন্তু চলে যায়, এটা দেখতে হবে। এবং জানো যে এটার সঙ্গে জড়িত আছে কিছুটা তোমার বায়োম্যাগনিফিকেশন এবং বায়ো অ্যাকুমুলেশন, জৈব বিবর্ধন। সেক্ষেত্রে যখন ফুড চেনে চলে যায় তাহলে এই মানব স্বাস্থ্যের প্রভাব যে ব্যাখ্যা সেটাও তোমাদের করতে হবে। জানো যে এর প্রভাবগুলো যেমন আমরা ক্যাডমিয়ামের ক্ষেত্রে এটাই দেখেছি, লেড বা পিভির ক্ষেত্রে আমরা দেখেছি ডিসলেক্সিয়া, পারদের ক্ষেত্রে জানো মিনামোটা ডিজিজ। এইগুলো কিন্তু এর প্রভাবগুলো তোমরা হেভি মেটালে উল্লেখ করবে, যেহেতু এটা ফুড চেন দ্বারা কিভাবে মানুষে যাচ্ছে সেটা কিন্তু খুব একটা এখানে রেলিভেন্স নেই। এই যদি অন্য ধরনের প্রশ্ন থাকে তখন কিভাবে হয় সেটা তখন তোমরা ওটা লিখতে পারো, কিন্তু এর প্রভাবটা জাস্ট ওখানে প্রভাবটাই লিখতে হবে, তার আউটকামটা কি হচ্ছে। এবারে এটা খুবই সিম্পল কোশ্চেন, অ্যাসিড রেন কিভাবে সৃষ্টি হয়। তোমরা জানো যে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে সেগুলো বায়ুমণ্ডলে গিয়ে অক্সিজেন জলীয় বাষ্পের সাথে
বিক্রিয়া করে তারা ওই সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেখানে রেন ওয়াটারের যে পিএইচ আছে 7 এর নিচে চলে আসে। যেহেতু পিএইচ এর মান দ্বারাই আমরা কোনো সলিউশন অ্যাসিডিক কি বেসিক সেটা আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে কিভাবে সৃষ্টি হয় এটা যদি ওয়ার্ড ডায়াগ্রাম দিয়েও করতে পারো তাহলেও চলবে, শব্দ ডায়াগ্রাম, বা যদি এটা লিখিতভাবে করো, যদি এসে টাইপ অল্প করে লেখো তাও চলবে। এর ক্ষতিকারক প্রভাব আলোচনা, তা জানো যে এর ক্ষতিকারক আলোচনা করে যে আমাদের মনুমেন্টাল যে জায়গাগুলো আছে এবং অ্যাসিডিফিকেশন অফ দ্য আওয়ার এগ্রিকালচারাল সিস্টেম অর রিভার সিস্টেম, এগুলো বা আমাদের যে পুকুরগুলো আছে সেগুলো কিন্তু অ্যাসিডিক হয়ে যায়, যেটা আমাদের বায়োডাইভার্সিটির জন্য বা জলে থাকা জীবের জন্য ঠিক নয়। এবং সয়েলও যেন অ্যাসিডিক হয়ে গেলে ফলন কিন্তু কমে যায়। তো এর যে ক্ষতিকারক প্রভাবগুলো এখানে আলোচনা করবে। একদম। এই এই হ্যাঁ, পার্টটা এখানেই শেষ হচ্ছে। ইংলিশটা একবার বলে দিই ইংলিশটা just, বলে হ্যাঁ। হ্যাঁ। যে কোয়েশ্চেন্স গুলো অলরেডি স্যার ডিসকাস করলেন, ফার্স্টলি হোয়াট আর দ্য মেজর গ্যাসেস রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, discuss their role in climate change. The first part includes 2 marks আর সেকেন্ড পার্টে হচ্ছে 4 marks, যেখানে তোমরা ডিটেল অন দ্য বেসিস অফ দি মার্ক তোমরা ডিসকাস করছো। How can groundwater pollutions be prevented? So you try to mention the significant point, যেখানে you have only 2 marks for this. Don't elaborate it like a broad questions. 2 marks এর মতো করে মেনশনস করবে। ডিসকাস দ্য এফেক্টস অফ রেডিওঅ্যাক্টিভ পলিউশন, সেখানেও 4 নাম্বার রয়েছে। সো এখানে কিন্তু উই এক্সপেক্ট আ ইলাবোরেটিভ পার্ট, যেখানে তোমরা এই এফেক্ট গুলো বিভিন্ন আসপেক্টে রেডিওঅ্যাক্টিভ পলিউশনস এর দিকটাকে তোমরা হাইলাইট করবে। How does soil pollutions occur due to heavy metals? সেখানেও sir has already mentioned there are many heavy metals, there are many aspects of the soil pollutions, সেই জায়গাগুলোকে affect করবে, যে how they are entering in the soil and after that they are entering in the ecosystem or food chain, সেই জায়গাটা try to mention, though the mark is 2, but তোমাদের কিন্তু significant জায়গাটাকে মেনশন করতে হবে, because the soil pollution is not only the soil pollutions, because it affects us indirectly. So that is the main point. Explain its impact on human health, and এই জায়গাটায় গিয়ে তোমরা ডিটেল আলোচনা করবে যে হিউম্যান হেলথের সাথে এটা সরাসরি কিভাবে প্রভাবটা ফেলছে, because this only contain 4 marks. তো প্রথম হচ্ছে from the first 2 marks you are mentioning the how they are actually related, and for the second 4 marks you have to actually elaborate the impact on the human health. And the last one, the how is acid rain formed. So there are different equations available for acid rain formations for H2SO4 and HNO3. So try to mention 1 or 2 equations, because it will be helpful to explain, because equations দিলে তোমার acid rain formation টা বোঝাতেও সুবিধা হবে। and what I try to mention, যে তোমরা কিন্তু definitely acid rain এর pH টা, you try to focus on the pH টা কিন্তু mention করবে, because the normal rain is also acidic, it has a pH of 5.6, but for the acid rain it reaches up to 4.2, সেই জায়গাটাকে কিন্তু তোমরা হাইলাইট করবে, because acid rain demands the pH, actual pH of the rainwater, and discuss its harmful effect, সেই জায়গাটাও তোমাদের একটা ডিসকাসের কিন্তু এখানে খুব বড় জায়গা রয়েছে, because it has 4 marks, সেখানে কিন্তু হার্মফুল এফেক্টস গুলো তোমরা পয়েন্ট ওয়াইজ যেরকম পড়েছো লিখতে পারো। আরো যেটা রেডিওঅ্যাক্টিভ পলিউশনের ক্ষেত্রে তোমরা আরো অনেক কিছু লিখতে পারো, যেমন সয়েল ইনফার্টিলিটি লিখতে পারো, ডিস্ট্রাকশনস অফ বায়োডাইভার্সিটি লিখতে পারো, তার সঙ্গে ইনহ্যাবিটেবল জোন সৃষ্টি হয়। যদি রেডিওঅ্যাক্টিভিটির মাত্রা অনেক বেশি থাকে তাহলে সেখানে কিন্তু বসবাসযোগ্য হয় না। অলরেডি তোমরা চেরনোবিলের কাণ্ড জানো, যে দুর্ঘটনা যে হয়েছিল। তো সেখানে তোমরা অনেক বিষয় করতে পারো। বার্থের ডিফেক্টও আসে, যেহেতু আমি জেনেটিক্যাল বলেই এটা ছেড়ে দিয়েছিলাম, আদারওয়াইজ অনেক ধরনের 4 নাম্বার আছে, ওরা অনেকটাই লিখতে ডিটেইলে পারো, লিখতে কারণ পারে। এখানে সাবজেক্ট নিয়ে খুব ডিসকাস না আমরা করছি না, হ্যাঁ আমরা যতটুকু প্রয়োজন বলার চেষ্টা করছি। নেক্সট লাস্ট ওয়ান স্যার, আমাদের যেটা
শেষ চ্যাপ্টারের হুম। ব্যাপারটা। এখানে জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আলোচনা করে। দেখো এখানে যখনই আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়ে পড়বো, তখন কিন্তু ২-৪টে জিনিস আমাদেরকে দেখতে হবে তার উৎসটা। একদম। তার সোর্সটা কোথা থেকে আসছে। যখন সোর্সটা আমরা জানবো, তখন কিন্তু তার সেগ্রিগেশন করা, মানে কোনটা কন্টাজিয়াস কোনটা কন্টাজিয়াস নয়, সেগ্রিগেশনটা খুব দরকার। তো সেইখানে সংক্রামক এবং অসংক্রামক সেটাকে সেগ্রিগেট করতে হবে। সেগ্রিগেট করার পরে তারপরে তাদের ট্রিটমেন্টের পদ্ধতিটা করতে হবে। যেমন আমরা জানি ইনসিনারেশন, অটোক্লেভিং, এগুলো কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা তার যে দূষণের যে বিষয়টা আছে সেটাকে কমিয়ে আনতে পারি। তারপরে সেটা একটা ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, যেটা ল্যান্ডফিলে যাবে। সেই ট্রান্সপোর্টে যদি সঠিকভাবে কোন জোন দিয়ে যাবে, যাতে সেখানে খুব বেশি ইম্প্যাক্ট না পড়ে, কোন সময়ে যাবে সেটা যেন আগে থেকেই ঠিক থাকে। এবং তারপরে গিয়ে আমরা একটা নির্জন জায়গাতে হতে পারে বা যে ব্যবস্থাপনার মধ্যে যেখানে জায়গা থাকে, সেখানে আমরা ল্যান্ডফিলের মাধ্যমে এই টোটাল এই পদ্ধতিগুলো এখানে কিন্তু ইনক্লুড করতে হবে। এর সঙ্গে সঙ্গে আছে সবুজ উদ্ভাবন। বলতে কি বোঝো? সবুজ উদ্ভাবন হচ্ছে যেখানে একটা হচ্ছে যে গ্রিন, মানে শক্তি সাশ্রয়ী হতে হবে এবং দেখতে হবে যে এখানে এটা পরিবেশ বান্ধব কিনা, যে এমন কোনো উদ্ভাবনী বা প্রযুক্তি ব্যবহার করে সেটা কম খরচে এবং সেটা পরিবেশ বান্ধব। এইটা হচ্ছে সবুজ উদ্ভাবনী। আমরা জানি যে কর্পোরেট সেক্টরগুলো এর সাথে অনেক জড়িত আছে, যারা এই সবুজ উদ্ভাবনীর যে বিষয়টা আছে সেটা তাদের একটা কোলাবোরেশন করে চলে। এখানে জাস্ট খালি বলতে কি বোঝো আছে সেটুকুই তোমাদের এখানে লিখতে হবে। এরপরে আসি যে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলো। দেখবে তোমাদের সিলেবাসে যে মেজর অ্যাপ্রোচ গুলো দেওয়া আছে, সেখানে তোমরা সোশ্যাল অ্যাপ্রোচ পাবে, ইকোনমিক্যাল অ্যাপ্রোচ পাবে, মরাল অ্যাপ্রোচ পাবে। তার সঙ্গে সঙ্গে একটা এনভায়রনমেন্টের, যেহেতু এটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে এই ৩টে অ্যাপ্রোচ প্রধানত লেখার কথা। এবং যেমন সোসাইটি আর এনভায়রনমেন্ট এটা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো তোমাদের এই অ্যাপ্রোচ গুলো কিন্তু ওখানে বর্ণনা করতে হবে, কিভাবে সুস্থায়ী ভাবে আমরা এটার উন্নয়ন করতে পারি ব্যবস্থাপনা দ্বারা। সুস্থায়ী ব্যবস্থাপনার প্রয়োজন আছে এবং ইকোনমিক্যাল যে আসপেক্ট আছে, অর্থনৈতিক ভাবে যে আসপেক্ট আছে, সেখানে শক্তি সাশ্রয়ী যে ব্যবস্থাপনা সেটারও নিতে হবে। এবং মরালিটি, কোনো কিছু কিন্তু মরালিটিকে ছেড়ে দিয়ে কোনো কিছু এমন কিছু করা যাবে না যেখানে নৈতিক অনৈতিক জিনিসের, মানে অনৈতিকতার প্রতি আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো এই ৩টে অ্যাপ্রোচ রেখে কিন্তু এটা বর্ণনা করতে হবে, যেটা আমাদের সিলেবাসে খুব স্পেসিফিক করে একদম, দেওয়া একদম। আছে। এবারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর যে সাফল্য, সেই সাফল্যগুলো কিন্তু আমরা দেখেছি যে প্রথমে এটা সংরক্ষণ বলা আছে, মানে বন্যপ্রাণী যে প্রজাতির সংরক্ষণে একটা সাফল্য এসছে। তার সঙ্গে সঙ্গে যে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করা গেছে এবং তার সঙ্গে সঙ্গে যে ইন্টারন্যাশনাল যে কোঅপারেশন, আন্তর্জাতিক সহযোগিতা, সেটাও কিন্তু সাফল্য। ম্যানগ্রোভ সংরক্ষণ, এখানে বিভিন্ন যে সাফল্য আর প্রভাবগুলো তোমরা আলোচনা করতে পারো। এখানে যেহেতু এটা ৩ নম্বর আছে, সেজন্য খুব বিশদে না লিখলেও চলবে। মানে মূল যে সাফল্য সেটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ করা, যেমন প্রজাতির সংরক্ষণ করা। এক্সটিংক্ট আমরা জানি এন্ডেঞ্জার স্পিসিস গুলো এই আইনের আওতাতে আমাদের সংরক্ষিত করা হয়েছে। এবারে দেখো এখানে আছে বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের 1981 এর মূল বিধানগুলি লেখো। এখানে মূল বিধানগুলো বায়ু আইনের ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে, যে বিভিন্নভাবে প্রথমে ওই বায়ু দূষণের একটা সংজ্ঞা দেওয়া আছে। তারপরে কেন্দ্র এবং রাজ্যের যে দূষণ কন্ট্রোল আমাদের যে বোর্ড আছে তার গঠন সম্বন্ধে বলা আছে এবং কার কি অধিকার, কার কি কাজ, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে। এবং রাজ্যকে যে বায়ু দূষণ প্রতিরোধ করা ও নিয়ন্ত্রণের উপায় বা তার আইনগুলো এখানে স্পষ্টভাবে কিন্তু এই বিধানগুলো দেওয়া আছে। এবং
তার সঙ্গে অটোমোবাইলের যে দূষণ হচ্ছে, এই শিল্প প্রতিষ্ঠান থেকে যে দূষণগুলো হচ্ছে সেইগুলোর সম্বন্ধেও কিন্তু এখানে দেওয়া আছে আইন দিয়ে। কারণ আইন না করলে তো কোনো ব্যবস্থাপনা কমপ্লিট হতে পারে না। এবারে আমরা চতুর্থ যে প্রশ্ন, সেখানে বন সংরক্ষণ আইন 1980 প্রধান উদ্দেশ্যগুলো কি? বন সংরক্ষণ আইন যেমন ধরে নাও যে তোমরা যেখানে বনকে সংরক্ষণ করা মানে ডিফরেস্টেশনটাকে কমানো, হ্রাস করা। কারণ আমরা জানি সিভিলাইজেশনের সঙ্গে সঙ্গে ডিফরেস্টেশন বেড়েছে এবং অবন যেটা কাজের জন্য বনভূমির যে কাজে লাগানো, সেটা কিন্তু এখানে এই উদ্দেশ্য এর প্রধান উদ্দেশ্য। তো এইভাবে এবং তার সঙ্গে সঙ্গে ভারসাম্য রক্ষা করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, আর তার সঙ্গে আছে বায়োডাইভার্সিটি রক্ষা করা। তো এটা 4 নম্বরের এই উদ্দেশ্যগুলো, 4 নম্বরের আছে প্রধান উদ্দেশ্যগুলি লিখতে হবে। এবারে আমি আসছি যে মোটর ভেহিকল আইন 1988 অনুযায়ী নাবালকের অপরাধের জন্য কি বিধান রয়েছে। বিষয়টা খুব স্পেসিফিক। এখানে তো মোটর ভেহিকল অ্যাক্ট, কারণ এই প্রশ্নটার কারণ হচ্ছে কারণ এই নাবালক এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরই একদম প্রয়োজন। এবং সেক্ষেত্রে আইনের একটা 9199A তে ধারাতে একটা জরিমানার কথা বলা হয়েছে, সেটা কিন্তু নাবালকের নয়, যিনি অনুমোদিত ব্যক্তি বা অ্যাপ্রুভ বা তার যেহেতু মাইনর, সেই জন্য কিন্তু তার যে গার্ডিয়ান আছে তাকে এই ক্ষতিপূরণ বা জরিমানা দিতে হয়। আরেকটা সেকশন আছে 180 সেকশন, সেখানেও কিন্তু 3 মাসের কারাদণ্ড আর 25,000 টাকা জরিমানা বা উভয় একটা বিধান দেওয়া আছে, কিন্তু সেটি হচ্ছে তার গার্জিয়ানের জন্য বা যেখানে যে অনুমোদিত ব্যক্তি, সেটাও 4 নম্বর ধারাতে দেওয়া আছে, ওই 180(4). তো এই ধরনের এখানে 2 নম্বরের প্রশ্ন আমার মনে হয় খুব বেশি লেখার এখানে প্রয়োজন। আমি এটা লাস্টটা রিপিট করে দিচ্ছি। হুম। যারা আমাদের ইংলিশের ছাত্রছাত্রী রয়েছে, ডিসকাস দ্য মেথডস অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেখানে 4 মার্কস রয়েছে। হোয়াট ইজ মেন্ট বাই গ্রিন ইনোভেশনস, 2 মার্কস রয়েছে। স্যার হ্যাজ অলরেডি ডিসকাস দিস পার্ট। Describe the major approaches of environmental management for 6 months, so it will be little bit detailed. Discuss the achievements and impacts of the Wildlife Protection Act 1972. It has only 3 marks, so you have to actually consider for the achievement 1.5 and for impacts 1.5. So it is total 3 marks, and write the main provisions of the Air Prevention and Control of Pollution Act 1981. Main provisions গুলোকে তোমরা 3 নম্বরের জন্য লিখছো। And the last one is this: explain the main objectives of the Forest Conservation Act 1980. তো যেহেতু 4 মার্কস আছে, একদম প্রধান কারণগুলো তোমরা মেনশন করছো এবং এইরকম কোনো ধারণাতে মানে যাবে না যে 4 মার্কস আছে, মেইন পয়েন্ট আমাকে 8টা লিখতেই হবে। তো এটা না, ইউ হ্যাভ টু কনসিডার দ্য সিগনিফিকেন্ট পয়েন্টস। সেই জায়গাটা কিন্তু তোমরা খুব মাথায় রাখবে যে সিগনিফিকেন্ট, খুব ছোট ছোট এমন কিছু আননেসেসারি কথা আমি লিখে গেলাম কিন্তু সিগনিফিকেন্ট ব্যাপারটাই মিস করে গেলাম। সো সেই জায়গাটা তোমরা একটু খেয়াল রেখে পড়াশোনা করো। What are the provisions of the offenses committed by minors under the Motor Vehicle Act 1980? এখানে কিন্তু মাইনার্স কথাটা রয়েছে, সুতরাং তোমরা সেই কোয়েশ্চেন পেপারটা ভালো করে পড়বে। কিছু জেনারেল টিপস, কোয়েশ্চেন পেপার ভালো করে পড়বে, কোন কোয়েশ্চেনে কতটা মার্কস রয়েছে সেটাকে দেখে আনসার করবে। একদম শুরুতেই তোমাদের যেটা বলেছিলাম যে তোমরা প্রত্যেকটা নাম্বারের জন্য কতটা করে মিনিট তোমরা পাচ্ছ সেই হিসেবটা নিজেদের মধ্যে করে নাও। এটা শুধু এই সাবজেক্ট না, সব সাবজেক্টের জন্য তোমাদের কাজে লাগবে। and লাস্টলি আমি একটা কথা বলবো যে কোনো কোয়েশ্চেন ধরো 4 মার্কস আছে, কোনো কোয়েশ্চেন 2 মার্কস আছে, সেটা আবার 6 নাম্বার করেও তো আসতে পারে ডিটেলে। তো সেই জায়গাটাও তোমরা একটু খেয়াল রাখবে যখন পড়বে। একটা বড় কোয়েশ্চেন 6 নাম্বারের জন্য তুমি একটা বড় উত্তর তৈরি করলে, কিন্তু সেটা 2 নাম্বার এলে ঠিক কতখানি তুমি লিখবে সেই জায়গাটা তোমার একটা মেন্টাল প্রিপারেশন যেন থাকে, বিকজ দেয়ার শুড বি সাম সিগনিফিকেন্ট পয়েন্ট অফ ইচ আনসার, যেই জায়গাটা তোমার 2 নম্বরে হয়। যেরকম একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমি ওটাকে বলি এই যে মানব স্বাস্থ্যের ওপর ওজন হ্রাসের 2টি প্রভাব উল্লেখ করো। সো সেখানে there were only 2 points we require,
বাট এটা তো হতেও পারে 6 নম্বরের কোয়েশ্চেনটা এলো, সেরকমও হতে পারে। সুতরাং তোমরা বিষয়টাকে নিয়ে কিন্তু যখন পড়বে তখন সেটার ডিটেলিং তো তোমরা পড়বে, এবং তার সাথে সাথে নিজেরা পেন পেন্সিল দিয়ে হাইলাইট করো যে এর সিগনিফিকেন্সটা কি। তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা উত্তর করতে অনেক বেশি সুবিধা হচ্ছে, এবং তোমরা আনসার করার ক্ষেত্রেও তোমরা সুবিধা পাচ্ছ। এবং প্রত্যেকটা সাবজেক্টের মতো আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ এরও একটা কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, এবং স্যারও জিনিসটা জানেন যে এই কোয়েশ্চেন্স গুলো ওরা যদি ধীরে ধীরে প্র্যাকটিস করে এবং নিজেদের মধ্যে প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে মনে হয় ওরা এই ইউনিটে আশানুরূপ ওদের ফলাফল করতে পারবে। আর এই লং অ্যান্সার টাইপ কোশ্চেনের যে ক্ষেত্রে যেমন এই যে কি পয়েন্ট গুলো আছে যেগুলো, এগুলো কিন্তু একটু নজরে রাখবে, যেমন ডিসকাস আলোচনামূলক, একদম। ডেসক্রাইব বর্ণনামূলক, এক্সপ্লেন ব্যাখ্যা করা, এইগুলো কিন্তু আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা অনেকটা ডিসকাশনটাকে বর্ণনামূলক করে ফেলে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার। আর দ্বিতীয় ক্ষেত্রে খাতার একটা যখন তোমরা তৈরি করবে তখন দেখবে যেন যে পার্ট মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্যারাগ্রাফটা অ্যাটলিস্ট মেনটেন maintain একদম হয়। একদম। আর এবং একটু একটু খেয়াল রেখো, হাইলাইট করে ধরো দিলে 3 নম্বরের এটা তুমি লিখছো, তাই হাফটা তুমি লিখে আবার 3-এর এটা একদম পেছনে লিখলে, যেটা তোমরা অধিকাংশ ক্ষেত্রে করো। এটা কিছুই না, তুমি লিখতে পারো, হয়তো নাম্বারও তুমি পাবে, কিন্তু এটা না যারা খাতা দেখে তাদের জন্য একটা ইরিটেশনস তৈরি করে কোথাও গিয়ে। সুতরাং একটা প্রশ্ন যখন লিখবে সেটাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ যেরকম বলছো সেটা তুমি প্রথমে লিখতে পারো, শেষে লিখতে পারো, কিন্তু পুরোটা একসাথে লেখার চেষ্টা করো, তাতে তোমার সেটার একটা সিকোয়েন্স থাকে। আর উত্তরগুলো পয়েন্ট ওয়াইজ, যেখানে হ্যাঁ। পয়েন্ট ওয়াইজ এর প্রয়োজন আছে সেখানে পয়েন্ট ওয়াইজ করবে, যেখানে এসে টাইপ লেখার প্রয়োজন আছে সেখানে এসে টাইপ লিখবে। এই আমাদের এই বলা আর কি। মোটামুটি এই, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো ফল করো, আমাদের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।